হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। ইরান এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্বে একদম সরাসরি আমেরিকা ঢুকে গেছিল গতকালই, এবং যেরকমটা ভাবনা চিন্তা ছিল আমাদের, যেটা হতে পারে বলে আমরা সংশয় ধারণা করছিলাম, সেটাই হয়েছে। এবার রাশিয়া একেবারে সরাসরি এই যুদ্ধের মধ্যে প্রবেশ করতে চলেছে, এবং একটা বড় স্পেকুলেশন দেখা দিয়েছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হতে পারে ইরানকে পরমাণু বোমাই হাতে ধরিয়ে দিল, যে তোমরা বানাতে পারোনি, নো টেনশন, নাও রেডিমেড পরমাণু বোম, মারো বোম। তো কি ব্যাপার, টোটাল আমরা এই 5টা পয়েন্টের মাধ্যমে এক এক করে বুঝে নেব। প্রথম পয়েন্ট দেখা যাক, রাশিয়া নিউক্লিয়ার বোম যে দিতে পারে ইরানকে, এই ব্যাপারটা কোত্থেকে কিভাবে আসছে। দেখো, আমি একদম ইন্ডিয়ান এক্সপ্রেসের আর্টিকেল দেখাচ্ছি, এক্সট্রিমলি সরি। দেখুন, আমি যারা নতুন আছেন আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু সারাদিন শিক্ষকতার কাজ করি, ক্লাসরুমে পড়াই, তো বারবার সারাদিন ধরে তুমি বলি ক্লাসরুমে ছাত্রদের। তো যখন এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি সেখানে আপনারা বয়োজ্যেষ্ঠরাও দেখেন, তো ফ্লোতে তুমি বেরিয়ে যায়, তো প্লিজ কিছু মনে করবেন না। দেখুন, সেভারাল কান্ট্রিজ রেডি টু সাপ্লাই নিউক্লিয়ার ওয়ারহেডস টু ইরান। ইরানকে নিউক্লিয়ার ওয়ারহেড দেওয়ার জন্য প্রচুর দেশ, একটা দুটো না, সেভারাল কান্ট্রিজ, অনেক দেশ রেডি। কে বলছে? টপ পুতিন এড অ্যামিড ইউএস স্ট্রাইকস অন তেহরান। পুতিনের অন্যতম সহযোগী তিনি বলছেন, কোনো সাধারণ মানুষ নন। এইবার ইন ডিটেল আমি দেখাচ্ছি আপনাদেরকে কি বলছে, দেখুন তো। ফর্মার রাশিয়ান প্রেসিডেন্ট ডেমিট্রি মেদভেদেভ, উচ্চারণ একটু অন্যরকম হতে পারে, আমার জিভে রাশিয়ান উচ্চারণ তো এক্স্যাক্টলি সম্ভব নয়, has said that several countries are poised to directly provide Iran with their nuclear warheads amid US strikes on Iran's 3 nuclear sites, Isfahan, Natanz and Fordo, and added that it is US President Donald Trump who has pushed America into another war. কে বলছে? ডেমিট্রি মেদভেদেভ। তিনি কে? তিনি রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। তার পোস্টটা বুঝতে পারছেন? তার এক একটা কথার দাম বুঝতে পারছেন? যে কিছু একটা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে লিখে দিল নর্মাল কোনো মানুষ, তা তো নয়। তিনি বলছেন যে এবার ইরানকে সাহায্য করার জন্য অনেক দেশ রেডি নিউক্লিয়ার হেড দেওয়ার জন্য, এবং ইনি যে প্রাক্তন প্রেসিডেন্ট, এনার এখন কোনো ভূমিকা নেই রাশিয়ায় এমনও নয়। এই মুহূর্তে এই ভদ্রলোক পুতিনের অত্যন্ত কাছের সহযোগী একজন, এবং তিনি এই যে এই কথাটা বললেন, এই যে একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি, জুন 22, 2025, এখানে উনি পর 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 এখানে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, মানে যেটাকে আগে টুইটার বলা হতো। ঠিক আছে, দেখে নিতে পারবেন নিজে যে উনি কি বলছেন। এবার মনে প্রশ্ন জাগে যে কোন কোন দেশ রেডি ইরানকে নিউক্লিয়ার ওয়ারহেড বা নিউক্লিয়ার উইপেন দিয়ে সাহায্যের জন্য। নাম্বার 1, আপনারা ভাবছেন রাশিয়া? না। নাম্বার 1 যে নামটা এই মুহূর্তে চর্চায় আসছে সেটা হচ্ছে, দেখুন 4টে দেশের নাম চর্চায় আসছে, বেলারুশ, নর্থ কোরিয়া, চায়না, রাশিয়া। কেন এই ক্রম অনুযায়ী আমি লিখেছি সেটাও আপনাদেরকে এবার বুঝিয়ে দেব। প্রথমে কেন বেলারুশ? অবশ্যই রাশিয়া চেষ্টা করবে নিজে ডিরেক্টলি যতটা সম্ভব না ঢোকা যায়, এখন তো ঢুকতে হলে তো লাস্টে ঢুকবেই। বেলারুশ হচ্ছে এই দেশটা, ঠিক আছে, বড় করে যদি আমি দেখাই, এইখানটা দেখুন, এবার বুঝতে পারবেন। এই হচ্ছে বেলারুশ, এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া, এই হচ্ছে বেলারুশ, লালটা। বেলারুশ একেবারে ধরে নিন রাশিয়ার মানে পুরো ছত্রছায়ায় থাকা, রাশিয়া যা বলবে তাই করবে এরকম একটি দেশ। ওকে, বেলারুশের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড আছে, নিজেরা বানায়নি, রাশিয়া দিয়ে রেখেছে বেলারুশকে। রাশিয়া এখন বেলারুশকে ইজিলি বলতে পারে তোমাদেরগুলো পাস করে দাও ইরানকে দিয়ে। রাশিয়া ওয়ার্ল্ড স্টেজে বলবে আমরা দিইনি, বেলারুশ দিয়েছে। বেলারুশের ওপর যা ইয়েটিয়ে লাগানোর প্রতিবন্ধকতা লাগিয়ে দিন, বেলারুশকে বলবে নিশ্চিন্তে থাকো, টাকা পয়সা বাকি সব আমরা সাপ্লাই দেবো তোমাকে।
সব থেকে বড় চান্স বেলারুস। বেলারুস ছাড়াও আর একজন আছেন, নাম তো শোনাই হোগা, কিম জং উন, নর্থ কোরিয়া, যার কিচ্ছু যায় আসে না যাকে ইউএন কি প্রতিবন্ধকতা লাগালো, ইউএসএ কি স্যাংশন এম্বার্গো লাগালো, কিচ্ছু যায় আসে না এর। তো একে ইউজ করা হতে পারে। এর সঙ্গে সম্পর্ক কেমন খেয়াল করে দেখুন তো। পুতিন কিছুদিন আগে নর্থ কোরিয়াতে গেছিল এবং নর্থ কোরিয়ার এই যে কিম জং উন সর্বেসর্বা, ইনি পুতিনকে দুটো সুন্দর সুন্দর কুকুরছানা পাপ্পি ডগ গিফট করেছিল, মনে পড়ছে? সম্পর্কটা বোঝা যাচ্ছে কেমন পুতিনের সঙ্গে, মানে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কিম জং উনের, এবং এনার থোড়াই কেয়ার, সারা পৃথিবী থেকে ডিট্যাচ, এবং এর পিছনে কেউ লাগতে যাবে না, জানে এ পাগল, নিজেও মরবে, সবাইকে মেরে মরবে। তো এ যদি যে কোনো কিছু করে, ইউএসএও এর পিছনে লাগতে যাবে না যে ভাই ওর তো জীবনের কোনো দাম নেই, ও নিজেও মরে যাবে, সবাইকে মেরে মরবে। ইউজ করা হতে পারে কিম জং উনের নর্থ কোরিয়াকে। যদি যদি এই দুটোকে দিয়ে কাজ না হয়, বেলারুস এবং নর্থ কোরিয়া, গোপনে গোপনে চায়না চেষ্টা করতে পারে, কিন্তু চায়না এখনো যা মনে হচ্ছে সামনে আসবে না, কারণ চীনের প্রথম প্রায়োরিটি হচ্ছে নিজের ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজের বিজনেসকে এগোনো। রাশিয়া আর আমেরিকা যেরকম মোটামুটি সারা পৃথিবীর দখল নেওয়ার জন্য মিলিটারিগত যুদ্ধে জড়িয়েছে বহুদিন ধরে, চীন কিন্তু এখনো ওই জায়গায় আসেনি যে আমরা মিলিটারি প্রভাব বিস্তার করব, তারা এখনো নিজের ইকোনমি নিয়ে ব্যস্ত। চীন সহজে সামনাসামনি তো জড়াবে না, কিন্তু গোপন মিশনে, গোপন কোনো সিক্রেট মিশনের মাধ্যমে নিউক্লিয়ার ওয়ারহেড ইরানের কাছে পৌঁছে দেবার ক্ষমতা চীন রাখে এবং করতে পারে, কারণ রাশিয়ার সঙ্গে চীনের এই মুহূর্তের আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো, এবং ইরানে প্রচুর কোটি বিলিয়ন ডলার ইনভেস্ট করে দিয়েছে চীন। তো চীন কখনোই চাইবে না ইরানকে হাতছাড়া করতে, নিজের বিজনেস বাঁচানোর জন্যই। দিনের শেষে একই ব্যাপার, ইরান ধ্বংস হয়ে গেলে চীনের বিজনেসটাই যাবে। এবং এই তিনটেকে দিয়েই যদি কাজ না হয়, তাহলে তো লাস্টে রাশিয়ার কাছেই অপশান আছে, ডিরেক্ট পুতিন দিয়ে দিতে পারে নিউক্লিয়ার ওয়ারহেড ইরানকে। হলো? আচ্ছা, থার্ড পয়েন্টে আসা যাক। থার্ড পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া চায়না। তাহলে ইন্ডিয়া চায়না এরা তো প্রতিযোগী। এই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটতে পারে যার ফলে ইন্ডিয়া আর চায়না মারাত্মক বন্ধু হয়ে একসঙ্গে আচরণ করতে শুরু করে দিতে পারে। না না না, চীন তো আমাদের শত্রু। একটা কথা মনে রাখবেন, জিও পলিটিক্সে দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। জাতীয় স্বার্থ শেষ কথা, এবং সেই জাতীয় স্বার্থ অনুযায়ী বন্ধু এবং শত্রু পাল্টে পাল্টে যায়। কেউ আমাদের বন্ধু নয়, কেউ আমাদের শত্রু নয়। ইন্ডিয়া ইন্ডিয়ার বন্ধু। কেন ইন্ডিয়া আর চীন এক জায়গায় চলে আসতে পারে? মুশকিল হচ্ছে, আমি আপনাদেরকে হরমুজ প্রণালীর কথা, স্ট্রেট অফ হরমুজের কথা আগের দিনের ভিডিওতেই বলেছিলাম, এবং আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম ভিডিওতে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। কিছু ঘন্টার মধ্যেই খবর আসতে শুরু করলো, আপনারা নিশ্চয়ই খবরের কাগজে পড়েছেন এবং খবরের চ্যানেলগুলোয় দেখেছেন যে ইরানের পার্লামেন্টে পাস হয়ে গেছে যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এবার সিদ্ধান্ত ফাইনাল হয়নি, সিদ্ধান্ত রেখে দেওয়া হয়েছে আর্মির হাতে। আর্মি চাইলে বন্ধ করে দিতে পারে, লেজিসলেচার থেকে পাস হয়ে গেছে, পার্লামেন্ট থেকে। এবার এই হচ্ছে গতকাল আমি দেখিয়েছিলাম সেই আমাদের স্ট্রেট অফ হরমুজ, এদিকে ইরান, এদিকে ইরাক, এদিকে আরব, এদিকে ওমান, এবং ছোট্ট সরু জায়গা যেখান দিয়ে সারা পৃথিবীর তেলের 20% কেনা বেচা হয়। এবার স্ট্রেট অফ হরমুজ যদি ইরান বন্ধ করে দেয়, আমেরিকার কতটুকু ক্ষতি হবে? সব থেকে বেশি ক্ষতি কোন কোন দেশের হবে? তাহলে আপনাকে বুঝতে হবে যে ওয়ার্ল্ড বিজনেসে এই জায়গা দিয়ে যে 20% তেলটা আসে, সেই 20% তেল কোন কোন দেশ ব্যবহার করে? চীন সব থেকে বেশি, তারপরে ইন্ডিয়া, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে জাপান। এবার চীন আর ইন্ডিয়া দুটো বিশাল বড় পাওয়ার, পৃথিবীর 300 কোটি মানুষ এই দুটো দেশে থাকে। এই দুটো দেশ এই মুহূর্তে ইকোনমির এত ডেভেলপমেন্ট চলছে, তেল ছাড়া চলবে না। এখনও আমরা সব কিছু ইলেকট্রিকে করে নিতে পারিনি, তেল আমাদের দরকারি।
যদি কোনোভাবে স্ট্রেট অফ হরমুজ বন্ধ হয়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া আর চায়না। আমি আগের দিন বলেছিলাম যে আমাদের এখানে 20-25% তেলের দাম বেড়ে যাবে সঙ্গে সঙ্গে। তো ইন্ডিয়া আর চায়না সঙ্গে সঙ্গে তেহরানে চলে যাবে ইরানকে বোঝাতে যে ভাই আমরা কি করেছি, তো তুমি এমন স্টেপ নিচ্ছ যাতে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর জিও পলিটিক্সে এটাই চলে, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি। আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি এরকম স্টেপ যদি কোনো দেশ নেয়, সঙ্গে সঙ্গে সেই দেশের এগেনস্টে আমি চলে যাব। এটাই জিও পলিটিক্সের নিয়ম। তো এখানে ইন্ডিয়া আর চীন এক হয়ে সঙ্গে সঙ্গে ইরানে চলে যাবে যে আমাদের ইন্টারেস্ট তুমি ক্ষতি করতে পারবে না, এবং ইরান, ইন্ডিয়া আর চীন দুজন বন্ধু বা পার্টনারকে হারাবে সঙ্গে সঙ্গে। এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা তো বন্ধু ছিলে কেন চলে যাচ্ছ। জিও পলিটিক্স মিনস তুমি এমন স্টেপ নিচ্ছ যাতে আমার দেশের ক্ষতি হয়, অতএব আমিও তোমার এগেনস্টে। ইরান এটা করবে কিনা ইরানের কাছে একটা বড় চিন্তার বিষয়। ইরান করতেই পারে, কিন্তু এফেক্টেড হবে সব থেকে বেশি ইরানের দুই বন্ধু স্থানীয় দেশ চীন আর ভারত। যে চীন ইরানকে যুদ্ধের মধ্যেও খানিক সাপোর্ট করবে বলে আশা করা যায়। ভারত যুদ্ধে সাপোর্ট না করলেও ভারতের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই, চাবাহার ইত্যাদি পোর্টের মাধ্যমে বিজনেসে সাপোর্ট করবে। ওকে, থার্ড পয়েন্ট আসছে যে আমি লাস্ট কয়েকদিন ধরে বারবার কেন বলছি যে বিশ্বযুদ্ধ। এটাকে আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে না, বিশ্বযুদ্ধ আবার হওয়া সম্ভব নাকি আজকের পৃথিবীতে। দেখুন, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কি আপনাদের মাথায় বিশ্বযুদ্ধের যে ছবিটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2 এর ছবি, যে সেই সময় যেমন বিশ্বযুদ্ধ হয়েছিল, সাইরেন বাজতো, অ্যাটাক প্লেন আসতো, অ্যাটাক করতো, ওই রকম যুদ্ধ কখনো হবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 3। পৃথিবী পাল্টে গেছে, ওই যুদ্ধ আর জীবনে কখনো হবে না। তো আমরা পুরনো যুদ্ধের ছবি মনে রেখে বর্তমানে ভাবতে পারি না যে ওই রকম যুদ্ধ হলে সেটাকে আমরা বিশ্বযুদ্ধ বলবো। যুদ্ধের ওয়ারফেয়ার টেকনিক বদলে বদলে যায় সময়ের সঙ্গে সঙ্গে। যেমন আমি যদি বলি আজ থেকে 10,000 বছর আগে, তখন কিভাবে যুদ্ধ হতো? জঙ্গলের মধ্যে বিভিন্ন গোষ্ঠী থাকতো। যদি দুটো গোষ্ঠীর যুদ্ধ লাগতো তাহলে ওই গোষ্ঠীর বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে লড়াই করত, এবং যে গোষ্ঠী জিতে যেত, যারা হেরে গেছে তাদের প্রত্যেক পুরুষকে হত্যা করত, নারীদের সম্মান নষ্ট করা হতো, বাচ্চাদের হয় হত্যা করা হতো নইলে কৃতদাস বানানো হতো। তাহলে সেই সময়ের যুদ্ধে কি হতো? দুটো গোষ্ঠীকে আমি যদি দেশ বলি, দুটো দেশের প্রত্যেকটা মানুষ ইনভলভ হয়ে যাচ্ছে লড়াইতে, সেটাকে বলা হচ্ছে যুদ্ধ। সময় পাল্টালো। আজ থেকে 2000-2500 বছর আগে যখন রাজাদের শাসন চলছে, তখন কিরম যুদ্ধ হতো? তখন কি দুটো দেশের যুদ্ধ হচ্ছে মানে প্রত্যেক মানুষ ইনভলভ হতো? না, তখন একটা সেনাবাহিনী তৈরি হয়ে গেছে রাজাদের। হ্যাঁ, সেই সেনাবাহিনী এখনকার মতো প্রফেশনাল সেনাবাহিনী নয়, তাতে করে ইয়াং ছেলেরা, কৃষক, তারাও থাকতো কখনো কখনো। কিন্তু যুদ্ধে আর পুরো সাধারণ মানুষ ইনভলভ হতো না, সাধারণত সেনাবাহিনীই যুদ্ধ করত। যারা জিতে যেত তারা, যারা হেরে গেছে তাদের প্রত্যেক সেনাকে হত্যা করত, বেশিরভাগ সেনাকে হত্যা করত, লুটপাট চলতই। কিন্তু আগে যে সবাই ইনভলভ থাকতো সেই ইনভলভমেন্টটা কমলো। এবার আপনি আরও এগিয়ে আসুন আগের শতকে, যখন ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছে, বিশ্বযুদ্ধ 1 আর বিশ্বযুদ্ধ 2, তখন কি হয়েছে? তখন পুরো প্রফেশনাল সেনাবাহিনী, এবং প্রফেশনাল সেনাবাহিনীর যুদ্ধ যখন হচ্ছে তখন যারা জিতে গেল তারা কিন্তু অপরপক্ষের সেনাদের সবাইকে হত্যা করলো না, সবাইকে কৃতদাস বানালো না। তখন একটা ফর্মুলা চালু হয়ে গেছে, হ্যাঁ যুদ্ধ চলবে, সেনা সেনাকে মারবে, বাট যেই মুহূর্তে ক্ষয়ক্ষতি মারাত্মক লেভেলে চলে যাচ্ছে তখন একটা দেশ সারেন্ডার করে যাবে, সারেন্ডার করে গেলে তাদের মারা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এখন প্রাণ হত্যা ডিরেক্ট, সে একটা বোম ফেলে তো অনেক বেশি প্রাণ একবারে হত্যা করা যায়, বা ডিরেক্ট রক্তারক্তি ইনভলভমেন্ট আরও কমে গেল। ঠিক এইবার যুদ্ধ কিন্তু চলছে। এবার ওয়ার্ল্ড ওয়ার 1 সময় আপনি যদি ভাবেন যে জার্মানির প্রত্যেকটা মানুষ বিপক্ষের প্রত্যেকটা মানুষের গলা কাটার জন্য তরোয়াল নিয়ে দৌড়াচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না আর। ঠিক সেরকম ওয়ার্ল্ড ওয়ার 3 এখনই হোক বা যখনই হোক, চাইবো তো কখনো না হোক, সেই সময় কিন্তু আপনি কখনো এক্সপেক্ট করতে পারেন না যে ওয়ার্ল্ড ওয়ার 1 বা ওয়ার্ল্ড ওয়ার 2 এর মতো
চার পাঁচটা করে দেশ দুদিকে দল পাকিয়ে নিয়েছে এবং তারা র্যান্ডাম যেখানে পারছে বোম মারছে। সেটা কখনো হবে না, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। কারণ এতগুলো দেশের কাছে পরমাণু বোম চলে এসছে যে সারা পৃথিবী উড়ে যাবে। তো লড়াই করে হবেটা কি? তো এখন যুদ্ধ কিন্তু হচ্ছে। আপনি আগের ওয়ার্ল্ড ওয়ারের ছবি দিয়ে মনে করছেন কই ওই লেভেলে তো যুদ্ধ হচ্ছে না। এখন যুদ্ধের ওয়ারফেয়ার টেকনিক বদলে গেছে। এখন লবি কিন্তু তৈরি হয়েছে, ইউএস লবি, রাশিয়া লবি, সেখানে ফাইন্যান্সিয়াল যুদ্ধ চলছে। কোথায় কিভাবে আমরা দেখতে পাচ্ছি না, চোখের আড়ালে। টেকনোলজিক্যাল যুদ্ধ চলছে এবং খুব মোস্ট প্রবাবলি যেটুকু মনে হচ্ছে যে ইরান এরপর যে অ্যাটাকগুলো করবে সেটার মধ্যে রাশিয়ার টেকনোলজি সায়েন্টিস্ট ডিপার্টমেন্টদের প্রচুর ইনভলভমেন্ট থাকবে। মিলিটারি অ্যাকশন এইটাকে আপনি সব থেকে কম দেখতে পাবেন। উল্টো দিকের যে লবি, সেই লবির প্রত্যেকটা দেশ যে মিলিটারি অ্যাকশনে চলে যাবে ঝাঁপিয়ে, ওরকমটা হবে না। কিন্তু যুদ্ধ চলছে, ইনফরমেশন ওয়ারফেয়ার সারা পৃথিবীতে চলছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা নিয়ে দরকারে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো। এবং সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন লবির সফট পাওয়ারের যুদ্ধও কিন্তু একই সঙ্গে চলছে। তো আমি যেটা প্রথম দিন বলেছিলাম যে ভুল করেও ভাববেন না ইরান আর ইসরায়েলের লড়াই হচ্ছে। দেখলেন লড়াইয়ের মধ্যে ইসরায়েলের দিকে ঢুকে গেল আমেরিকা, তখন আপনাদের মনে হচ্ছিল ওই আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরানের লড়াই হচ্ছে। দেখলেন এবার ঢোকার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে রাশিয়া, এখন আপনাদের মনে হচ্ছে ওই তো ইসরায়েল আমেরিকা আর এদিকে রাশিয়া ইরান 2-2-4-এর লড়াই হচ্ছে না। প্রচণ্ডভাবে এবার শুরু হয়ে যাবে প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার মানে যেমন বেলারুস, নর্থ কোরিয়ার মতো কিছু দেশ আছে যারা রাশিয়ার সঙ্গে অ্যালাই বা পার্টনার হিসেবে আছে, ঠিক সেরকমই হেজবোল্লা থেকে হুথি জঙ্গি গোষ্ঠীর মতো প্রচুর জঙ্গি গোষ্ঠী আছে, বা এরকম যারা নির্বাচিত সরকার নয় কিন্তু প্রচুর মানে বিভিন্ন দেশের বড় বড় অংশ যাদের দখলে, এরা রাশিয়ার সাপোর্টে চলে। এবার দেখবেন এরা এই হুথি বা হেজবোল্লা এরা তো গিয়ে আমেরিকার এয়ারক্রাফটের সঙ্গে লড়াই করতে পারবে না, এয়ারফোর্সের সঙ্গে লড়াই করতে পারবে না। এরা দেখবেন আমেরিকার কোনো জাহাজ থেকে শুরু করে অ্যাটাক করা থেকে শুরু করে, আমেরিকার কোনো প্রজেক্ট চলছে কোনো দেশে সেখানে অ্যাটাক করা থেকে শুরু করে, ইভেন আমেরিকাতে বড় সন্ত্রাসবাদী হামলা পর্যন্ত প্রক্সি ওয়ারে সেটাও হতে পারে। কারণ কেবল 2-2-4 নয়, রাশিয়ার পেছনে এরকম বেলারুস থেকে নর্থ কোরিয়া, ফাইন্যান্সিয়ালি চীন থেকে মিলিটারিরই হুথি, হেজবোল্লার মতো প্রচুর গোষ্ঠী আছে এবং আমেরিকার আশেপাশেও আমেরিকার সাপোর্টে এরকম প্রচুর দেশ আছে। এবং যে ব্যাপারটা আপনারা কেউ খেয়াল করছেন না সেইটা হচ্ছে একই সঙ্গে কিন্তু লড়াই চলছে বিভিন্ন সিক্রেট এজেন্সিগুলোর। লড়াইতে যেমন মোসাদ আর সিআইএ আছে, তেমনই কিন্তু রাশিয়ার গুপ্তচর সংস্থা এবং এরকম অনেক গুপ্ত সংগঠনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলছে। কে কিভাবে কাদের দাবার ঘুঁটিতে চেকমেট করে দিতে পারে। কাজেই ওয়ার্ল্ড ওয়ার 1-2 এর মতো সিন দেখতে পাবেন না, কিন্তু এই যুদ্ধ আরও সাংঘাতিক। ঠান্ডা মাথার লড়াই, কোথায় কাকে কখন কে মেরে দেবে বোঝার আগে হয়ে যাবে কাজটা। ওকে, তো সামনের কয়েকটা দিন অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং যে কথাটা আমি বারবার বলে থাকি যে এই মুহূর্তে ইন্ডিয়ার কি করণীয়, ইন্ডিয়ার একটাই করণীয়, নিজের ইকোনমি, নিজের এডুকেশন, নিজের টেকনোলজি, নিজের মিলিটারি, নিজের দেশের ঐক্য স্ট্রং করতে থাকো। কারণ বিপদের দিনে একা লড়তে হবে, কেউ পাশে নেই। আর যদি তোমার দাপট থাকে সবাই পাশে এমনি চলে আসবে। তো স্টক মার্কেট নিয়ে কদিন আপনাদের বলছিলাম না, দেখুন তো ইউএস কেন, ইউএসএ 55% মানুষ স্টক মার্কেটে নিজেদের অ্যাকাউন্ট আছে এবং স্টকে যুক্ত থাকেন। ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড 33% মানুষ স্টক মার্কেটে যুক্ত থাকেন। কানাডা 49% মানুষ যুক্ত থাকেন। অস্ট্রেলিয়া 37% মানুষ যুক্ত থাকে, উন্নত দেশ। ইন্ডিয়াতে দেখবেন, ইন্ডিয়াতে 6% মানুষ যুক্ত থাকে। এখানেই কোথায় পড়ছিলাম 6%। তো চীনেও দেখুন, যেহেতু ইন্ডিয়া চীন উঠছে, এখন ওঠেনি, 7%।
ওদের দেখুন 49, 55। তো ইন্ডিয়ার ইউথকে স্টক মার্কেটে অংশ নিতে হবে নিজের দেশের এবং নিজের পরিবারের সম্পদ বাড়ানোর জন্য, অর্থনৈতিকভাবে স্ট্রং হবার জন্য। উন্নত দেশকে ফলো করে যেটা শেখার সেটা আমাদের শিখতে হবে। কিন্তু একটা কথা বারবার বলবো, স্টক মার্কেট কিন্তু জুয়া খেলা নয়। কেউ আগের দিনের ভিডিওতে কমেন্টে লিখেছেন যে ওই 20 জন টাকা কামাবে আর 80 জন টাকা হারাবে। এটাই তো ইন্ডিয়ার প্রবলেম। ইন্ডিয়া স্টক মার্কেটকে জুয়া খেলা ভাবে। স্টক মার্কেট ইজ অল অ্যাবাউট এডুকেশন, শিক্ষা, নলেজ। আপনার যদি নলেজ ঠিক থাকে তাহলে তবেই নলেজ ঠিকভাবে গেইন করার পর স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। নলেজের দায়িত্ব আমরা নেব, অন্য কিছুর দায়িত্ব নয়। তার জন্য এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনি একটা হাই লিখে যদি পাঠিয়ে দেন, দয়া করে ফোন করবেন না, মেসেজ করবেন না, এত লক্ষ লক্ষ মানুষের ফোন মেসেজ দেখা তো সম্ভব নয়। তাহলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টক মার্কেটের এডুকেশন সুন্দরভাবে বিগিনিং লেভেল থেকে, যিনি কিছু জানেন না, কিভাবে তিনি পেতে পারবেন তার সম্পূর্ণ বিশদ তথ্য আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। নিজে ফিনান্সিয়ালি স্ট্রং হন, নিজের পরিবারকে স্ট্রং করুন, দেশ অটোমেটিক স্ট্রং হয়ে যাবে। কারণ পরিবার নিয়েই সমাজ তৈরি হয়, আর সমাজ নিয়েই দেশ তৈরি হয়। রাইট? জয় হিন্দ, ভালো থাকবেন সবাই।